নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ গায়ে ধরেছে গান, করছে প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ ঢুকছে কে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না বলছে না। আর কবে 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 চোখ মেলে তাকাবে, আর কবে আর কবে সমব্যথী হবে, আর কবে আর কবে। ষষ্ঠীর সকাল, মিউনিসিপ্যাল অফিসে কাজ গোছানোর ব্যস্ততা। হঠাৎ এই সময় একটা ফোন কল আসে বিনোদ দাসের কাছে। হ্যালো। বিনোদ দাস ওরফে ভিকি ফোনটা ধরতেই ওপার থেকে একটি মেয়ের গলা ভেসে আসে। হ্যালো, বিনোদ বাবু কথা বলছেন? মানে গোপালপুর মিউনিসিপ্যালিটি স্টাফ বিনোদ বাবু তো? হ্যাঁ বলছি, আপনি কে? নাম বললে কি চিনবেন? আমি লিজার মুখে আপনার কথা খুব শুনেছি। ও লিজা রেন্ডি। হ্যাঁ, এক ফুলের গন্ধ কি আর রোজ রোজ ভালো লাগে? আজ একটু তাহলে তোমার গন্ধ নি। কি নাম গো তোমার? ও তোমার গলা শুনেই তো আমার দাঁড়িয়ে যাচ্ছে গো। দুষ্টু কোথাকার, দুষ্টু লোকজন আমাকে রোজই নামে চেনে। লিজা তো পুরনো হয়ে গেছে, একবার আমার কাছে এসে দেখো, আমায় সারা জীবন মনে রাখবে। ও কি বলছিস রে মাগি? যাবো যাবো, বল তো রেটটা কত? আমি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি। আরে বাবু দাঁড়াও দাঁড়াও, কখন কোথায় সেটা তো আগে বলো। ও হ্যাঁ, আমি কিন্তু হোটেলে যেতে পারবো না, আর আমায় 15,000 টাকা অ্যাডভান্স করতে হবে। ওসব কিচ্ছু ভেবো না কুকুমনি, লাগানোর জন্য স্পেশাল জায়গা আছে আমাদের, বহু পুরনো জায়গা। আজ রাতে চলে এসো, ফুল নাইট, ফুল মস্তি, পুরো খাপে খাপ। সেদিন রাতে যথাসময়ে গুগল লোকেশন পাঠানো জায়গায় হাজির হয় রোজি। সেই 7 বছর আগের পুরনো জায়গা। উফ কি ফিগার বানিয়েছিস রে মাগি! খোল 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 খোল, আর পাচ্ছি না। আরে বাবু, সারা রাত পড়ে আছে, আগে একটু নেশা করা যাক। উফ তাহলে তো মজা এসে যাবে, একদম ফুল টু মুডে। মদ খেতে খেতে কখন যে সংজ্ঞা হারিয়ে যায় ভিকি জানতেই পারে না। বেশ কিছুক্ষণ পর যখন জ্ঞান আসে, দেখে ওর হাত পা বাঁধা শক্ত দড়ি দিয়ে, মুখ বাঁধা কাপড়ে।
হ্যালো ডার্লিং, কি হলো? কষ্ট হচ্ছে? ওলে বাবালে, তো তোর নাকি মেয়ে দেখলেই দাঁড়িয়ে যায়। দেখি তোরটা কত বড়। বলে ভিকির জামা কাপড় খুলে উলঙ্গ করে দেয় রোজি। কি রে, তোর তো দাঁড়ায় না দেখছি। দাঁড় করা, দাঁড় করা। কি হলো, কিছু বুঝতে পারছিস না? তাহলে শোন। ভিকির মুখের বাঁধনটা একটু আলগা করে দেয় রোজি। তারপর একটা রেকর্ডিং চালায়। পুরো মন খুশ হয়ে গেছে। দাঁড়ারে বোকাচ্ছে দাদা, এখনো কাজ বাকি। মাগিকে ছেড়ে দিলে আমাদের সবার গাড় মেরে রেখে দেবে। কে তুমি? আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আমি স্বীকার করছি, ওই দিন আমরা 5 জন মিলে রেপ করে খুন করেছিলাম। আর কি করেছিলি? বল জানোয়ার। রোজি একটা রড টেনে নিয়ে আসে সামনে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো করবো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও সিস্টার, ক্ষমা করে দাও। সিস্টার? তোর মুখে সিস্টার শব্দটা মানায় না রে শুয়োরের বাচ্চা। কোনো সিস্টারদের তোর মতো জানোয়ারেরা শান্তিতে বাঁচতে দেয় না। আজকে কিন্তু ফুল মস্তি হবে। পেমেন্ট নিয়েছি না, দেখ মস্তি। বলে ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বের করে ভিকির লিঙ্গটা কেটে দেয় রোজি। আরো জোরে চিৎকার কর, আরো জোরে, আরো জোরে। কি বলেছিলি? কি ফিগার? এই হাত দিয়েই ছুঁয়েছিলি না? বলে রড দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। হাড় ভাঙার শব্দ পর্যন্ত পাওয়া যায়। রক্তে লাল হয়ে যায় জায়গাটা। কষ্ট হচ্ছে না? মেয়েদের শরীর তো খেলার জিনিস। আজ খেলাটা কেমন লাগছে? শুয়োরের বাচ্চা, সেদিন মার্ডার করেও তোদের শান্তি হয়নি। তারপর কি করেছিলি বল বল। ব্যাস, তাহলে তোরও সেই একই পরিণতি হোক। এই বলে রোজি রডটা ভিকির বায়ু ছিদ্র দিয়ে সজোরে ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে রক্তক্ষরণ হতে হতে ভিকি একসময় মারা যায়। দেবস্মিতা আর পারমিতা 2 বোন। পারমিতা কলেজে পড়াশোনা করে আর দেবস্মিতা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 2 বছর হলো। 2 বোনের 2 চোখে অনেক রঙিন স্বপ্ন। নিজেকে 10 জনের একজন করে তোলার চ্যালেঞ্জ। নিম্নবিত্ত পরিবারের সন্তান হিসেবে লড়াইটা যেন ওদের রক্তেই আছে। কিন্তু কঠিন লড়াইয়ের পরেও ওদের স্বপ্ন কি সফল হবে? ম্যাডাম, একটা সাইন যদি করে দিতেন, মানে বুঝতেই পারছেন সামনে ইলেকশনের বড্ড চাপ আছে। ভাববেন না, এই ব্রিফকেসে আপনার প্রণামীটা রাখা আছে। এর আগেও ডিএমদের বুঝি এইভাবেই প্রণামী দিতেন, তাই না? আগে ম্যাডাম, ওনাদের যা দিতাম আপনার জন্য তাই এনেছি। বেশ, পেছন দিকে তাকান। আপনার সমস্ত ফুটেজ ওই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা আছে। আই এম কলিং দ্য পুলিশ নাও। এ বাবা, 8টা বেজে গেছে। আজ কোচিং এ যেতে দেরি হয়ে যাবে। দূর বোন, এই বোন ওঠ, অনেক দেরি হয়ে গেছে। কলেজ যাবি তো? দিদি বিরক্ত করিস না তো, ঘুমোতে দে। সেকেন্ড হাফে যাবো আজকে। তুই উঠবি না গায়ে জল ঢেলে দেবো? ওঠ বলছি। দূর, যা খুশি কর, আমি এখন ঘুমাবো। বেশ,
তাহলে ওই যে ছেলেটা বিক্রম না কি যেন একটা নাম, 6 প্যাক স্যাবস আছে, বলে দিচ্ছি দাঁড়া ওর কথা মাকে। এই দিদি, ভালো হচ্ছে না কিন্তু, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। দুই বোনে বালিশ নিয়ে মারপিট করতে থাকে। সনাতন বাবু আর নমিতা দেবী বসার ঘরে বসে চা খাচ্ছিলেন। দেবস্মিতাকে ডেকে বললেন, হ্যাঁ রে মা, WBCS এর ফর্মটা ফিল আপ করেছিস তো? আগের বার মেন্স ক্লিয়ার করতে পারিসনি বলে মন খারাপ করিস না যেন, এবার ঠিক পারবি, লেগে থাক, হেরে যাবি না কেমন? আমি পারবো তো বাবা। মারে, তোরা হলি শক্তির প্রতীক, তোরা দুজনেই আমার মা দুর্গা, তোরা পারবি না তো কে পারবে? তোর স্বপ্ন যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার, কেউ তোকে আটকাতে পারবে না। কি জানো তো বাবা, বোনকে নিয়েই আমার যত চিন্তা। কলেজে পড়ে, অথচ এখনো যেন বড় হয়নি। সারা রাত ধরে ফোন ঘাটে, সুপার হিরোদের সিনেমা দেখে, আর বেলা অবধি পড়ে পড়ে ঘুমায়। বলো তো এমন করলে কি শরীর খারাপ হবে না? তোমরা একটু বুঝিও না গো ওকে। আচ্ছা বাবা মা, আসি আমি তাহলে। বাবা মাকে প্রণাম করে কোচিং এর জন্য বেরিয়ে যায় দেবস্মিতা। সাবধানে যাস মা, দুর্গা দুর্গা। এই যে শুনছো, কি গো, মেয়েটার তো বয়স বাড়ছে, সামনের শ্রাবণে কিন্তু 24 পূর্ণ হয়ে যাবে। মেয়েটার তো এবার বিয়ে টিয়ে দিতে হবে, সে কথা কি তুমি ভেবে দেখেছ? আত্মীয় স্বজন আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, কি বিয়ে টিয়ে দেবে না নাকি? কি বলি বলো তো? দেখো নমিতা, আমাদের মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, ওর উপর তোমার ভরসা নেই? একটু একটু ধৈর্য ধরো না, আত্মীয় স্বজনের কথা অত কানে নিতে নেই। সে তো ভরসা আছেই, কিন্তু ভয় করে, জানো তো, দিনকাল একদম ভালো নয়। আর আমাদের পাড়ার ছেলেগুলোকেও তো ভালো করেই জানে। আজকাল একটা ভালো ছেলে খুঁজে পাওয়া বড় দায়। বড়টার বিয়ে দিলে তবেই না ছোটটার কথা ভাববো। ও তো আবার দিদির মতো তেমন পড়াশোনায় সিরিয়াস নয়, তাই আবার এত ঠোঁট কাটা ডাকাবুকো। কি যে হবে কে জানে, আমি আর ভাবতে পারছি না ওকে নিয়ে। পরের দিন ভিকির ক্ষতবিক্ষত শরীরটা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত প্রধান বনি খবর পেয়ে ছুটে আসে থানায়। কি ব্যাপার সোমবাবু, এসব কি হচ্ছে? আমরা তদন্ত করছি, কাজটা যেই করুক সে ধরা পড়বেই। দুর্বল তদন্ত, ও মালটা গেছে গেছে, বেশি তদন্ত মারাবার দরকার নেই। তারপর কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। তার মধ্যে তুমি দেখো পার্টির নাম যেন এর মধ্যে না জড়ায়। মালটাকে পুড়িয়ে কেস ক্লোজ করে দাও, বুঝলে? শোন না রেখা, তোকে একটা কথা বলবো। দেবস্মিতা, আমরা সেই কত ছোটবেলার বন্ধু, কিন্তু কিন্তু করছিস কেন? বল না কি ব্যাপার। তুই আমাকে একটু ইংলিশের নোটসগুলো দিতে পারবি রে? আমি ক্লাসটা করতে যেতে পারবো না। কেন রে, কোথাও যাবি নাকি? না মানে ওই স্যারটার না নজর ভালো না, বুকের দিকে তাকায় জানিস, আর সুযোগ পেলেই গায়ে হাত দিয়ে কথা বলে। আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়। কতগুলো টাকা দেয় বাবা কোচিংয়ের জন্য, খারাপও লাগে। তুই একটু নোটসগুলো দিবি প্লিজ? ঠিক আছে, সে দিয়ে দেব, কিন্তু গৌতম স্যার তো আমার সাথে বেশ ভালোই বিহেভ করে। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। জমির দালালি করা খুব প্রিয় রাজুর। বড় কেস পেলে রাতে একটু ফুর্তি টুর্তি হয়,
বনির আশীর্বাদে সে এখন এলাকার খুব পাওয়ারফুল লোক। সপ্তমীর বিকেলে একটা ফোন কল আসে রাজুর নাম্বারে। হ্যালো, রাজু নস্কর বলছেন? হ্যাঁ, আপনি? আমি নন্দিনী চৌধুরী, আপনার সাথে প্রপার্টি নিয়ে কথা বলতে চাই। আসলে আমার একটা ফ্ল্যাট আছে পালপাড়াতে, 3 BHK। আচ্ছা ম্যাডাম, বলুন বলুন, ফ্ল্যাট রেন্টে নেবেন নাকি নাকি সেল করবেন? না না, আমি সেল করে দেব, আমার আর্জেন্ট কিছু টাকার দরকার। তাছাড়া পুজোর মধ্যেই আমরা অন্য জায়গায় শিফট হচ্ছি, খুব কম টাকাতেই ফ্ল্যাট বিক্রি করে দেব। যদিও একদম মেইন রোডের ওপর আমার ফ্ল্যাট, আপনি ভালো দাম পেয়ে যাবেন। আসুন না, একদিন একটু দেখে যান। কাল সকালেই যেতে পারি যদি আপনার সমস্যা না থাকে। না আসলে দেখুন, আমার সকালে অফিস থাকে, একমাত্র রাতের দিকেই আমি টাইম দিতে পারবো। ঠিক আছে ম্যাম, নো প্রবলেম। তাহলে রাত 9টায় মিট করি। 10টা? আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দেব। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ও সালা, গলাটা কি সেক্সি, দেখতেই না জানি কি সুন্দরী। যথাসময়ে রাজু এসে হাজির হয় নন্দিনী চৌধুরীর ফ্ল্যাটে। নন্দিনী তাকে বসতে বলে ভিতরে যায়। নন্দিনীকে দেখে রাজুর মনে জেগে ওঠে সুপ্ত কাম বাসনা। মনে মনে ভাবে, মালটাকে যদি বিছানায় পাওয়া যেত, কি সেক্সি। বলুন, কেমন দেখছেন ফ্ল্যাট? আচ্ছা, এটা খেয়ে নিন, ঠাকুরের ভোগের প্রসাদ। আমাদের বাড়িতে মা দুর্গার নিয়মিত পুজো হয়। আচ্ছা, দিন বলে রাজু নন্দিনীর হাতের তলায় হাত রাখে। আরে, আপনি তো দেখছি খুব রোমান্টিক। প্রসাদ ধরতে গিয়ে আমার হাতটাই ধরে ফেলছেন। আচ্ছা, এখন প্রসাদটা খেয়ে নিন, তারপর না হয়। না মানে খিচুড়ি প্রসাদ খেয়ে কখন যেন অজ্ঞান হয়ে যায় রাজু। যখন জ্ঞান ফেরে তখন তার হাত পা বাঁধা, শরীরে একটাও কাপড় নেই। ঘরের কোনায় একটা স্টিরিও প্লেয়ার লো ভলিউমে বাজছে। মিস্টার রাজু, ঘুম ভাঙলো? কি ব্যাপার, লজ্জা করছে কেন? মেয়েদের ছুতে তো খুব ইচ্ছা করে আপনার। কি রে জানোয়ার, উত্তর দিচ্ছিস না কেন? কি ভাবছিস কে আমি? আচ্ছা বেশ, ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা কল রেকর্ডিং চালালেন নন্দিনী চৌধুরী। কি বোঝা গেল তো? এবার চটপট বল, দিদির পাটা তুই চেপে ধরেছিলি তো এই দুটো হাত দিয়ে? বলে সেই রডটা দিয়ে প্রচন্ড আঘাত করতে থাকে বেঁধে রাখা হাত দুটোতে। দিদি ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমি সব স্বীকার করছি। এত সহজে? দিদির পেটে তুই লাথি মেরেছিলি এই পা দিয়ে, পায়ে তোর খুব জোর না? এই পা দুটো আর থাকবে না। এবারে রড আর লাথি মেরে পা ভেঙে দেয় নন্দিনী। আমাকে ছেড়ে দাও, আমার পরিবার আছে, আমার বউ বাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও। আমার দিদিরও পরিবার ছিল,
একটা ছোট বোন ছিল। সে অপেক্ষা করছিল সেই দিন দিদি ফিরলে একসাথে ভাসান দেখতে যাবে বলে। তোরা ছেড়ে দিয়েছিলি? বলতে বলতে হালকা হয়ে বাজতে থাকা স্টিরিও প্লেয়ারের আওয়াজ সর্বোচ্চ মাত্রায় উঠিয়ে তারপরে ঘরের কোনায় রাখা একটা বড় জেরিকেন সাবধানে টেনে আনে নন্দিনী। সন্তর্পণে ক্যাপটা খুলতেই ঘরে একটা ঝাঁঝালো গ্যাস ছড়িয়ে পড়ে, সাথে একটা খয়েরি রঙের ধোঁয়া। আরে এ তো রাজুর বড় চেনা, এই দিয়ে তো সোনা গলানো হয়। রাজু এই জিনিসটা অনেকবার দেখেছে, কিন্তু মাথা বেয়ে অ্যাসিডের ঘন ধারা অস্থি চামড়া মাংস গলাতে গলাতে যখন নামছে, তখন স্টিরিওতে সজোরে বাজছে সন্ধে 7টা। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে দেবস্মিতা। গোপালপুর আধা শহর বললেই চলে। 10 মিনিট অন্তর অন্তর বাস পাওয়া যায়, না হলে অটোতেও যাতায়াত করা যায়। কিন্তু সেদিন কোনো এক কারণে রাস্তায় একটাও গাড়ি চলছে না, খুব একটা মানুষের আনাগোনাও দেখা যাচ্ছে না। দেবস্মিতা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে কি করে বাড়ি ফিরবে সে কথাই ভাবছিল। হঠাৎ 4-5টা বাইক নির্জনতা ভেঙে এলাকা কাঁপিয়ে ওর পাশ দিয়ে চলে যায়। কিছুটা এগিয়ে গিয়েই আবার ফিরে আসে বাইকগুলো। প্রায় 6 ফুটের একজন বাইক থেকে নেমে এগিয়ে আসে ওর দিকে। কে টুম্পা সোনা হবে নাকি? এরুচু কিট 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 মাইরি বলছি, তোমার মতো ফুলটুসি আগে কখনো দেখিনি। কি নাম তোমার? টুম্পা সোনা? টুম্পা সোনা দুটো হাম্পি দে না। রাগে সারা গা জ্বলে ওঠে দেবস্মিতার। জানোয়ার কোথাকার, আর এক পা এগোলে জুতোর বাড়ি মারবো কিন্তু। ওরে বাবা, এই চল চল চল, আমার কিন্তু খুব ভয় লাগছে। এই মাগি, গুরুকে জানিস? এখানকার এমএলএ ছেলে। ভালো কথা বলছি, গুরুর যখন মনে ধরেছে রাজি হয়ে যা। একটা রাতের তো ব্যাপার, খুশি করতে পারলে না হয়। ছেলেগুলোর মুখ থেকে মদের গন্ধ এসে ঝাপটা মারছে দেবস্মিতার নাকে। বমি উঠে আসছে যেন। রাগে অপমানে দেবস্মিতা এগিয়ে গিয়ে সোজা একটা থাপ্পড় কষায় ছেলেটার গালে। সালা মাগির তোর এত বড় স্পর্ধা! আমায় চিনিস না তুই, খুব খুব ভুল করলি। এর শোধ যদি না নিয়েছি তো আমার নামও বনি নয়। এমন সময় বাস এসে পড়ে। ছেলেগুলো তড়িঘড়ি বাইকে করে পালিয়ে যায়। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায় দেবস্মিতা। হ্যালো দাদা, দালাল রাজু খুন হয়েছে। তাতে আমার বাল ছেড়ে গেছে। সকাল সকাল আমাকে ডিস্টার্ব করো না তো। দাদা শুনুন শুনুন, ব্যাপারটা সিরিয়াস। পরপর 2 দিন এলাকায় দুটো খুন। ও আলুর দোষ থাকলে ওরকম হয়। ওই দুটোর মধ্যে কম্পিটিশন চলতো, কে কড়া মেয়েকে লাগাতে পারে। আর দেখো কে যাও কোন মেয়ের সাথে আলবাল করতে গিয়ে মরেছে। কিন্তু দাদা, ওর লাশ পাওয়া গেছে পালপাড়ায় মামার ইললিগাল কনস্ট্রাকশন করা ফ্ল্যাটটায়। রিসেন্টলি মামা ওটাকে বেচার জন্য রিফার্নিশড করিয়েছিল। সাব্বাস, তাহলে তো কেল্লা ফতে। ফ্ল্যাটের মালিককে দুগা দাও, সব বেরিয়ে যাবে। আমাকে বিরক্ত করো না। সৌমর ফোনটা রাখার সাথে সাথেই টুবাইয়ের ফোন আসে বনির ফোনে।
টাকা কি মাংনা নাকি রে বাড়া? মাল খেয়ে পাতার নেশা করে তুই টাকা ওড়াবি, আর তার জন্য তোকে আমি 20,000 টাকা দেবো? ফট! দেখো গুরু, তখন তোমাকে একটা চাকরি করে দিতে বলেছিলাম, তাও না। খালি পার্টির কাজ করাবে, দেওয়াল লেখাবে, পোস্টার টাঙাবে, আর আমি টাকা চাইলে তোমার গাড় ফেটে যাচ্ছে। শোন বাঞ্চত, টাকা পাবি না। পার্টির কাজ করলে কর, নাহলে মর্গে যা। মুখের ওপর ফোন কেটে দেয় বনি। রাগে বিছানার ওপর ফোনটা ছুঁড়ে ফেলে টুবাই। শালা নিজে ঠান্ডা ঘরে বসে লাখে কামাবে, আর আমি চাইলেই দোষ। কথা শেষ করার আগেই ফোনটা বেজে ওঠে টুবাইয়ের। কে ফোন করেছে না দেখেই টুবাই ফোন ধরে বলে, দেখো গুরু, আমি কিন্তু সব বলে দিচ্ছি, টাকা না দিলে আমি আর তোমার কোনো কাজ করব না। আমার কাজও করবে না টুবাই? হ্যাঁ, কে বলুন তো আপনি? তুমি আমায় চিনবে না, আমি কিন্তু তোমায় রোজ দেখি। বাইকে করে যাও, খালি চাপদারি, জামার বোতাম খোলা, উফ কি হ্যান্ডসাম যে লাগে না। থ্যাংক ইউ, কিন্তু তোমার নামটা তো বলো। আমার নাম রিয়া। পুজোয় আমার সাথে বেরোনোর কেউ নেই, আমার বয়ফ্রেন্ড হবে গো। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে প্রপোজ করছো। এই মজা করছো না তো আবার? পাগল নাকি? তোমার সাথে মজা করব? তুমি হলে গিয়ে বনি হালদারের ডান হাত। এর মাঝে ওই কুত্তার নামটা নিও না তো, আমি আর ওভাবে কাজ বাজ করবো না। তুমি শুধু বলো কবে দেখা করবে। আজ অষ্টমী, আজ সন্ধ্যে এসো ভূতনাথের বিলের ধারে, কেউ আমাদের দেখতে পাবে না। উফ, ঠিক বলেছো, ভূতনাথদের ঘরগুলো তো খালি পড়ে আছে, মজা হবে। রাখি। দিদি, আজকে জানিস কলেজে কি হয়েছে? আমি আর সুতবা কলেজের ক্যান্টিনে যাচ্ছিলাম, আর সেই সময় না বিক্রম। কি রে, শুনছিস আমার কথা? এই দিদি। কি হয়েছে, অন্যমনস্ক হয়ে আছিস? না রে, কিছু না। তুই কলেজ থেকে ফিরে কিছু খেয়েছিস নাকি ওই ক্যান্টিনে খেয়েই পেট ভরে গেছে? দেখ দিদি, কথা ঘোরাস না। কি হয়েছে বল, প্রমিস আমি কাউকে বলবো না। ওই যে এমএল এর ছেলেটা আছে না, বনি, ও আজ দলবল নিয়ে রাস্তায় আমায়। বুঝেছি, তুই উচিত জবাবটা দিয়েছিস তো? সে আর বলতে, ঠাসিয়ে গাল লাল করে দিয়েছি। দিদি, ছেলেটাকে আমি আগেও দেখেছি, একদম ফালতু ছেলে। তুই কিন্তু অ্যালার্ট থাকিস, আর কখনো কোনো অসুবিধা মনে হলে আমাকে সঙ্গে সঙ্গে কল করবি। তা তুই কি করবি শুনি? তোকে সেটাই বলবো ভাবছিলাম। আজ থেকেই আমি ক্যারাটে ট্রেনিং জয়েন করেছি। বাহ, তুই তাহলে এখন থেকে আমার বডিগার্ড। তা কত মাইনে দিতে হবে তোমাকে? ওই তো জন্মদিনের দিন পায়েসটা তুই বানিয়ে খাইয়ে দিস। সে আর বলতে, তুই তো আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সেদিন ভোর রাতে পুলিশ ভূতনাথদের পুরো বাড়িতে টুবাইয়ের ক্ষত বিক্ষত লাশ পেল। শনাক্ত করবার উপায় প্রায় ছিলই না, কারণ চোখ, নাক, দাঁত, মুখ, আঙুল, হাত, হাঁটু সবই ছিল থ্যাঁতলানো। শরীরের অন্যান্য অংশে ছিল জানোয়ারের কামড়ের চিহ্ন। কান দুটো কাটা অবস্থায় নিস্পন্দ দেহের পাশে এমনভাবে পড়েছিল যেন সেগুলো মাথা থেকে খসে পড়েছে। একটা কানের দুল আর একটা মুক্তোর আংটি থেকে তার শনাক্তকরণ করা গেলেও একটা বিষয় খুব আশ্চর্যজনক লেগেছে পুলিশের। টুবাইয়ের কাটা পুরুষাঙ্গটিকে কোথাও পাওয়া গেল না। সকলে একমত হলো এ সম্ভবত শেয়াল কুকুরের কাজ, নিশ্চয়ই নিয়ে পালিয়েছে। এবারে একটু ভয় পায় বনি। সৌম্যকে ফোন করে বলে, আরে বোকাচোদা, কি করছিস? পরপর 3টে খুন হয়ে গেল, আর তুই কি ঘরে বসে হ্যান্ডেল মারছিস নাকি? দেখুন দাদা, আমি কিন্তু আপনাকে আগেই সাবধান করেছিলাম।
আমার 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চাই, নইলে তোকে এমন জায়গায় ট্রান্সফার করে দেব যে বিএফই এর স্বপ্ন ভুলে যাবি। মেয়েটা এইভাবে তোমায় চড় মারলো গুরু, তুমি কিছু করলে না? তবে গান্ডু, সামনের উইকে এই মিউনিসিপ্যালিটি ইলেকশন, ড্যাডি বলেছে শান্ত থাকতে, শান্ত, নাহলে তো ওইখানেই। চিন্তা করিস না, ও ঠিকুজি কুস্তি সব বার করে নেব। গুরু দেখে মনে হয় পড়ালেখা করে, তবে বলতে হবে গুরুর চয়েস আছে। ও কি ফিগার! আমার তো রাতে ভেবে ভেবেই 2-3 বার। হবে হবে হবে, সব হবে। এখন গুটি সাজিয়ে রাখি, ঠিক সময় দান দেব। চল বাঞ্চদ, পোস্টারগুলো কই? আরে দেবস্মিতা না? এই এই গাড়িটা থামাও তো। আরে রেখা, তুই? তোর তো দেখাই পাওয়া যায় না। মিউনিসিপ্যালিটিতে জব করছিস শুনলাম, সাথে উনি কে? আরে আর বলিস না, তোকে তো বলাই হয়নি। এই তো সামনের উইকেই জয়েনিং। ও আলাপ করিয়ে দিই, ও সৌম্য, আমার বিএফ, লোকাল থানায় নতুন জয়েন করেছে এসআই হয়ে। হ্যালো। ও আচ্ছা, নমস্কার। এই দেবস্মিতা, শোন না, আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, তুইও আমাদের সাথে চল, তোকে ট্রিটটা দিয়ে দেবো। আরে না না, সে অন্য কোনো দিন হবে, তোরা যা। না, তোকে যেতেই হবে। আরে ডোন্ট ওয়ারি, আমরা তোকে বাড়িতে ড্রপ করে দেব, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চল। আচ্ছা, তুই একবার পার্ট টাইম জবের জন্য বলছিলি না? হ্যাঁ, হলে তো ভালোই হয়। সৌম্যর মামার একটা কনস্ট্রাকশনের বিজনেস আছে, কি গো বলো? হ্যাঁ মানে আমার মামার অফিসে একজন ডিটিপি জানা লোক দরকার, সকাল 10টা থেকে বিকেল 5টা, স্যালারি ওই ধর 10,000। তুমি করবে? হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। ওকে, তাহলে কাল চলে এসো, আমি লোকেশন পাঠিয়ে দেব। যারা ভয়ের রাজত্ব চালায় তারা খুব ভালো করেই জানে ভয় টিকিয়ে রাখতে না পারলেই সব শেষ। সে যত বড় মাস্তানি হোক না কেন, কিন্তু বদলে এখন মাস্তানদের ভয় পাওয়ার সময় শুরু হয়েছে। বুকের ধরফড়ানি বাড়ছে বনির ক্রমশ। রাতে স্ত্রী ছেলেকে না জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বনি। একটা বারে এসে গলা অবধি মদ খায়। একটা ভয় যেন তাকে তাড়া করে বেড়াচ্ছে। সকাল 8টায় ফোনের রিংটোনে ঘুম ভাঙে বনির। ধর্মড়িয়ে উঠে বসে বিছানায়। হ্যালো দাদা, এবারে পল্টু। কি বলছিস? হ্যাঁ, চকদিঘির জলে আজ ভোরে লাশটা পাওয়া যায়। পল্টুর সারা শরীর থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। তাছাড়া প্রায় 1.5 ফুট লম্বা একটা স্ক্রুড্রাইভার এমন একটা অ্যাঙ্গেলে পেট ফুঁড়ে পিঠ দিয়ে বেরোনো ছিল যে লাংস এবং লিভার একসাথেই পারফোরেটেড। ঘটনাস্থলে একটা বড় হাতুড়িও পাওয়া গেছে, যা হাত এবং পায়ের হাড় ভাঙার কাজে ব্যবহৃত হয়। লাউড়া, তুমি কি করছো? খালি ফোন ঘোরাচ্ছ? দাদা, আমি কি করব? পুজোর পর পর 4 দিন 4টে খুন, ফোর্স এমনিতেই এঙ্গেজড। সোমো ভাই আমার,
তুই কিছু কর। আমার দলের সব কটা ছেলেকে এক এক করে মেরেছে, এবার হয়তো আমাকেও। দাদা শুনুন, আপনি ভয় পাবেন না, খুনিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলব। আসলে একটা খুনের ইনভেস্টিগেট করতে করতেই আর একটা খুন, আমাদের টিম বিভ্রান্ত হয়ে পড়ছে। তবে তবে আমরা পুরো চেষ্টা করছি। আমি বলি কি, আপনি কলকাতা চলে যান না, এখানে আপনার কিছুদিন না থাকাই ভালো। আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থাই করতাম, কিন্তু বুঝতেই তো পারছেন। ফোন রেখে দেয় বনি। কি করবে ভেবে পাচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়া করে বনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কলকাতার পথে। রাজারহাটে একটা ফ্ল্যাট আছে ওদের, সেখানে কটা দিন থাকবে একাই। ফ্যামিলির সাথে এলে শত্রু টের পেয়ে যাবে বনি এলাকায় নেই। সন্ধ্যার দিকে সোনাগাছি গিয়ে নিজেকে একটু ঠান্ডা করার চেষ্টা করে বনি। কিন্তু হঠাৎই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? তোর জম বলছি রে। আরে তুই কে বে? আমায় চিনিস না? গাড় মেরে রেখে দেবো। আচ্ছা আমায় বলা কথা, তোমরা অনেক দেখেছি। কি চাই তোর? কত টাকা? 10 লাখ। কোথায় দিতে হবে? কেস মলের সামনে, আর যেটা 10টা। আবে আমার সাথে খেলছিস নাকি বল তুই? এই চুপচাপ যা বললাম তাই করবি, একা আসবি। আর যদি কোনো চালাকি করিস, তোর মধুরিমার সাথে চুপ কিচকিচ খেলার ভিডিও, কিশোর উদ্যানের টেন্ডারের ফাইল, ইলেকশনে তোর ছাপ্পার ভিডিও, ও এত সমস্ত কালো টাকার খবর সেন্ট্রালের হাতে চলে যাবে এক মুহূর্তে। তাই পুলিশ একদম জানাবি না, ওকে? রাখি। ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে কাজে যোগ দেয় দেবস্মিতা, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারে এখানে দুর্নীতি চলছে। ব্ল্যাক মানি, বেআইনিভাবে প্ল্যান স্যাংশন, কনস্ট্রাকশনে ভেজাল, এমনই অনেক কিছু। দেবস্মিতা মুখ বুজে অন্যায় সহ্য করার মতো মেয়ে নয়। ও তাই সবকিছুর প্রমাণ জোগাড় করে পাঠায় সৌম্যর কাছে। কিন্তু খুব সহজেই কথাটা সৌম্যর মামা অর্থাৎ শান্তি কনস্ট্রাকশনের মালিক গৌরবাবুর কানে চলে যায়। তিনি সোজা চলে যান এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে। স্যার, একটা মেয়ে আমার কোম্পানিতেই কাজ করে, অনেক দূর হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের সব ধান্দার খবর বার করে ফেলেছে। এ হাত লোকাল থানার এসআই আমার ভাগ্নের হাতে সব কাগজপত্র গিয়ে পড়েছে, তাই এখনো হাত করা পড়তে হয়নি। তবে স্যার, আমি যদি ফাঁসি, আপনার কুকীর্তিও কিন্তু সব সামনে চলে আসবে, এটা মনে রাখবেন। আরে দূর মশাই, এই সাহস নিয়ে আপনি কনস্ট্রাকশন বিজনেস করতে নেমেছেন? ছাড়ুন তো। আরে এসব চুনোপুটি কেস, আমি বনিকে বলে দেবো, ওই সবটা বুঝে নেবে। আপনি নিশ্চিন্তে থাকুন তো, ছাড়ুন এসব। দেখবেন স্যার, কোনো প্রমাণ যেন না থাকে। মাগিটার বড্ড দেমাক, শালা আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই বিরুদ্ধে কথা বলবে। খুব সতর্কভাবে ফ্ল্যাটে ফিরে আসে বনি। খুব নার্ভাসভাবে সোফায় বসে একটা সিগারেট ধরিয়ে ভাবতে থাকে, কে কে এই খুনগুলো করছে, কার এত সাহস। যেই করে থাকুক, সে সাধারণ লোক নয়, সে সব খোঁজ খবর জানে। রাত 9টার মধ্যেই তৈরি হয়ে নেয় বনি।
একেই আজ দশমী, রাস্তাঘাটে ভিড় হবে। পার্টির কটা ভাড়াটে গুন্ডাকে বলে রেখেছে ওরা কেএস মলের আশেপাশেই থাকবে, ছেলেটা এলেই যাতে ধরে ফেলা যায়। গতকালের ফোন কলের ব্যাপারে সৌম্যকে কিছু জানায়নি বনি। এখন সৌম্যকেও সন্দেহ হচ্ছে। বনির ব্যাপারে অনেক কিছুই জানে সৌম্য। কাজগুলো ওর করা অস্বাভাবিক নয়। বনি ফ্ল্যাট থেকে বেরোতে যাবে, এমন সময় লাইট অফ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে কে যেন মাথায় প্রচন্ড জোরে আঘাত করে। সংজ্ঞাহীন হয়ে পড়ে বনি। সকাল 7টায় ফোন আসে সনাতন বাবুর কাছে। হ্যালো, নমস্কার, আপনি সনাতন দেবনাথ কথা বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আমি গোপালপুর থানা থেকে এসপি নস্কর বলছি। আমরা একটা মেয়ের লাশ পেয়েছি আজ সকালে। আপনাকে একবার থানায় আসতে হবে। সনাতন বাবুর হাত থেকে ফোনটা পড়ে যায়। উনি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকেন দেওয়ালে টাঙানো মা দুর্গার ছবির দিকে। আপনি সনাতন দেবনাথ, দেবস্মিতা দেবনাথের বাবা? হ্যাঁ স্যার। আমার মেয়ের কি হয়েছে? আপনি বাইরে বসুন, ব্যস্ত আছি, ডেকে নেব। কি গো, তুমি আর একটিবার গিয়ে বলো না। 3 ঘন্টা পেরিয়ে গেল, সেই বসিয়ে রেখেছে। আমাদের মেয়েটার যে কি হলো, সেই যে কাল বিকেলে, এই তো এক্ষুনি ফিরে আসবো বলে বেরোলো। আমাদের তো কিছুই বলছে না নমিতা। যতবার যাচ্ছি একটু পরে ডাকছি বলছে। তুমি বসো বাবা, আমি দেখছি। কি ব্যাপার স্যার, আমরা সেই সকাল থেকে এসে বসে আছি, আমার দিদিকে আপনারা দেখতে দিচ্ছেন না কেন? আনন্যাচারাল ডেতে পোস্টমর্টেম না করে বডি দেওয়া যায় না। পোস্টমর্টেম হবে, তারপর বডি দেখা যাবে। বনি যখন চোখ খোলে তখন চারিদিকে অন্ধকার। দেখে কে যেন তাকে একটা লোহার চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিয়েছে। সম্পূর্ণ উলঙ্গ শরীরটা একটা লোহার তার দিয়ে এমনভাবে পেঁচানো যে 1 ফোঁটা নড়াচড়া করবার উপায় নেই। তারগুলো যেন গেঁথে যাচ্ছে চামড়ার ভিতরে। কি রে, চিনতে পারছিস? সামনে আর একটা চেয়ারে বসে আছে একটা মেয়ে। আলো আঁধারিতে মুখ দেখা যাচ্ছে না। কে 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 তুই? আমার জামা কাপড় খুলছিস কেন? চোদানোর ইচ্ছা আছে? একবার হাত পায়ের দড়ি খোল, তারপর দেখ কিভাবে তোর পোদ মারি। এবার উঠে গিয়ে একটা 0 পাওয়ার বাল্ব চালিয়ে দেয় পারমিতা। মেয়ে মানেই খেলার জিনিস না, যাকে চাইবি তাকেই তোর বিছানায় যেতে হবে, সে তার ইচ্ছা হোক বা না হোক। শুয়োরের বাচ্চা। তুই তুই মেরেছিস আমার ছেলেগুলোকে। দেখ দেখ, আমি ভালো কথা বলছি, আমায় ছেড়ে দে। তুই ভালো করেই জানিস আমার বাবা MLA। আমার কিছু হলে তোদের ফুল ফ্যামিলিকে শেষ করে দেবে। তার চেয়ে আমায় যেতে দে, প্রাণে বেঁচে যাবি। হ্যাঁ রে বাল, যেতে দেবো তোকে, তুই যেমন আমার দিদিকে যেতে দিয়েছিলি। বলে বনির লিঙ্গটা সজোরে চেপে ধরে মোচড়াতে থাকে পারমিতা। যন্ত্রণায় ছটফট করতে থাকে বনি। আর ছাড় 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 ছাড়, আমি পারছি না, আর ছাড়। কেন আমার দিদিকে মারলি তোরা? ঠিক কারা কারা ছিল এর পিছনে, কি হয়েছিল সেদিন সব বল। আমি জানি, তুই পুরোটা জানিস। আর যদি না বলিস তোর এই যন্ত্র এক্ষুনি উপড়ে ফেলব। বনি যন্ত্রণা সহ্য করতে না পেরে বাধ্য হয় সবটা বলে দিতে। শুনে হতভম্ব হয়ে যায় পারমিতা। কোনো বড় ষড়যন্ত্র ছিল দিদির খুনের ব্যাপারে, এটা আঁচ করেছিল, কিন্তু মিনিস্ট্রি লেভেল জড়িয়ে আছে এর পেছনে, সেটা আশা করেনি। আরও অবাক হয়ে যায় সৌম্যদা সব জানতো জেনে।
সৌমদা এদের সাথে হাত মিলিয়েছিল। ওই বাড়ি থেকে দিদিকে পিক করে নিয়ে অফিসে ড্রপ করে দেয়। সব জেনে শুনে এত নিচে নামতে পারে এরা? ছি! আমার দিদির কেস ফাইল কোথায় রাখা আছে বল। আমি জানি না। বলবি না? বলবি না পুত্তা? বলে রড গেঁথে দেয় পায়ের মধ্যে। আমি সত্যি জানি না। সত্যি বলছি, বিশ্বাস কর, সৌম্য জানবে। ঠিক আছে, সৌম্যকে ফোন লাগাচ্ছি, জিজ্ঞেস কর। আর ও যেন জানতে না পারে তুই কি অবস্থায় আছিস। বনির ফোন থেকে সৌম্যর নাম্বারটা বার করে ডায়াল করে পারমিতা। তারপর লাউড স্পিকারে দিয়ে বনির মুখের কাছে ধরে। হ্যালো, হ্যাঁ সৌম্য ভাই, বলছি ভাই, এই দেবস্মিতার কেস ফাইলগুলো কোথায় রেখেছো? কি ব্যাপার দাদা, আপনাকে টেন্সড শোনাচ্ছে? না না, তেমন কিছু নয়, যেটা জিজ্ঞেস করছি বলো। ও ওটা তো রেখাদের বাড়িতে রাখা আছে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, একদম সেফলি আছে। আর তাছাড়া ওটা নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই, এতগুলো বছর হয়ে গেছে, কেউ আর ওই কেস নিয়ে প্রশ্ন তুলবে না। ওই দেবস্মিতার বোনটা একটু লাফালাফি করছিল এই নিয়ে, তবে এখন সেও হাল ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? এখন কোথায়? কলকাতায়? এদিকে কিন্তু আপাতত আসার দরকার নেই। ঠিক আছে, আমি রাখছি। আরে এবার তোমার ছেড়ে দেব। তোকে কি করে ছাড়ি বলতো? আমার দিদির সমস্ত স্বপ্ন এক নিমেষে শেষ করে দিয়েছিস তুই। আমার প্রিয় দিদিটাকে অসময়ে কেড়ে নিয়েছিস আমার থেকে। এবার তোর পরিবারও তোকে ঠিক একইভাবে হারাবে। ইলেকট্রিকের একটা লম্বা মোটা তার আর একটা ছুরি হাতে নিয়ে বনির দিকে অগ্রসর হয় পারমিতা। বনির কোলের মধ্যে তারটাকে এমনভাবে ফেলে যে সেটা তার পুরুষাঙ্গের খুব কাছাকাছি হয়ে পড়ে। বনির দুই চোখ বিস্ফারিত, ভীত ও সন্ত্রস্ত। সে চোখে করুণা ভিক্ষা অথবা ক্ষমা প্রার্থনা আর নেই। এই দৃষ্টিটাই তো পারমিতা দেখতে চেয়েছিল। অল্পক্ষণ পরে বনির চোখ দুটোতে বারবার ছুরিটাকে গাঁথতে থাকে। রক্তের ধারা ফিনকি দিয়ে ওঠে। পারমিতা তখন দেবী চণ্ডীর মতো উগ্র রূপে। এরপর তোর মতো যারা মেয়েদের ধর্ষণ করার কথা ভাববে, তারা তোর পরিণতি মনে করে যেন ভয় পায়, সেই ব্যবস্থাই করব। ইলেকট্রিকের সুইচটা অন করতেই ঝলসে ওঠে বনির শরীর। চুল আর মাংসের পোড়া গন্ধের সাথে ধোঁয়ায় ভরে ওঠে চারিদিক। নাকে কাপড় চাপা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা পারমিতার দুই চোখ দিয়ে নামে অশ্রুধারা। ঠোঁট দুটো একটু কেঁপে ওঠে। দিদি দেখ, আমি পেরেছি। তুই যেখানেই থাকিস যেন ভালো থাকিস। দশমীর সকালে দেবস্মিতার কাছে গৌরবাবুর ফোন আসে। হ্যালো। হ্যাঁ দেবস্মিতা। হ্যাঁ স্যার বলুন। বলছি আমরা একটা নতুন ক্লায়েন্ট পেয়েছি, তো ওনার ফাইলটা তো ইমিডিয়েটলি রেডি করতে হবে। তুমি এক কাজ কর, আর সন্ধ্যের দিকে অফিসে চলে এসো। বেশিক্ষণ নয়, জাস্ট আধ ঘন্টা তোমাকে আটকাবো। শুধু ফোল্ডারটা রেডি করেই তুমি বেরিয়ে যেও। আসলে অনেকগুলো টাকার ব্যাপার তো মা, প্লিজ না করো না। আচ্ছা স্যার, ঠিক আছে। কে জানতো এই দশমীতে কেবল মৃন্ময়ী প্রতিমা নয়, সাথে বিসর্জন হতে হবে এই হতভাগিনীকেও। সন্ধ্যাবেলায় দেবস্মিতা বেরোনোর জন্য তৈরি হচ্ছে।
এমন সময় নমিতা দেবী বাধা দিয়ে বললেন, শোন না মা, একটা কথা বলি, আজকের দিনে কি তো না বেরোলেই নয়? না মা, খুব আর্জেন্ট একটা কাজ আছে, বেশিক্ষণ লাগবে না, চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। দিদি, আমি কিন্তু তোর জন্য ওয়েট করব, তুই ফিরলে একসাথে দুজনে ভাসান দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে থাক, আমি যাব আর আসবো। বাড়ি থেকে বেরোতেই সৌম্যর সাথে দেখা হয়ে যায় দেবস্মিতার। আরে দেবস্মিতা, কোথায় যাচ্ছ? এই একটু অফিসে যাচ্ছি। আজকে অফিসে? কেন, ছুটি পাওনি? না না, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই যেতে হচ্ছে। ওকে, আচ্ছা, গাড়িতে বসো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আরে বসো, আজ দশমীর দিন, রাস্তায় গাড়ি এমনিতেই চলছে না। তাছাড়া আমায় কি ভরসা করা যায় না? এখন আমরাও তো বন্ধু নাকি? আরে না না, ছি, তা নয়, ঠিক আছে। দেবস্মিতাকে অফিসে ড্রপ করে দেয় সৌম্য। অফিসে পৌঁছে দেবস্মিতা বেশ অবাক হয়। অফিসের গেট খোলা, অথচ সিকিউরিটি গার্ড নেই। অফিসে আর কোনো স্টাফও নেই, বেশ অদ্ভুত। নিজের ডেস্কে গিয়ে বসে কম্পিউটারটা ওপেন করে দেবস্মিতা। তখনই বোনের ফোন আসে দেবস্মিতার ফোনে। হ্যালো, বল। কি রে দিদি, আমি তো রেডি, তুই কখন আসবি? আর বলিস না, নতুন ক্লায়েন্টের ফাইলটা কোথায় রাখলো, তোর খুঁজতে হবে। দাঁড়া, ডকুমেন্টসের আলমারিটা খুলি। আলমারি খুলতে যাবে, এমন সময় পেছন থেকে কে যেন সজোরে আঘাত করে মাথায়। কান থেকে ছিটকে পড়ে যায় ফোনটা এক কোনায়। তারপর সব অন্ধকার। 2 দিন পরে কলকাতা পুলিশ বনির ক্ষতবিক্ষত আধপোড়া লাশ উদ্ধার করে। সৌম্য বুঝতে পারে যে রিভেঞ্জ নিচ্ছে সে কোনোভাবে দেবস্মিতার কেসের সাথে যুক্ত। কিন্তু কে? শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় সৌম্যর। ভয়ে ঢোক গিলতে থাকে, মাথা যেন কাজ করছে না। রেখা চক্রবর্তী এখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজার। কিন্তু দুর্গাপুজো শেষ হয়ে ব্যাংকের কাজ শুরু হলেও তিনি মানসিক অশান্তিতে ভুগছেন। কাজে মন বসছে না। সৌম্য বিজয়া দশমীর পর থেকেই তাকে যেন এড়িয়ে চলছে। ফোন করলেও ফোন তোলে না। হঠাৎ কি হলো? ভাবতে ভাবতেই একজন ব্যাংকের স্টাফ খবর দেয় একজন বৃদ্ধা মহিলা ব্রাঞ্চে এসে অজ্ঞান হয়ে গেছেন। ছুটে যান রেখা। বৃদ্ধার পরনে মলিন কাপড়, রোগাশোগা চেহারা, মাথায় ঝাঁকড়া পাকা চুল। এই কেউ একটা জল নিয়ে এসো। চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হয় বৃদ্ধার। এখন কেমন লাগছে দিদা? ঠিক আছি মা, তোমাদের বিপদে ফেললাম, এখন আসি। একটু বসে যান। আপনার সাথে কেউ আসেনি? এতটা বয়স হয়েছে। আমার তো কেউ নেই, একাই বস্তিতে থাকি। দাঁড়ান, আপনি একা যাবেন না, আপনার সাথে কাউকে পাঠাচ্ছি। মা, আমি বরং একটু বসি। আচ্ছা বেশ, তো আপনি আমার চেম্বারে এসেই বসুন। আমার কয়েকটা কাজ আছে, সেরে নি, আমি নিজেই আপনাকে ছেড়ে দিয়ে আসবো। কাজ ছেড়ে রেখা গাড়ি করে বৃদ্ধাকে নিয়ে যায় তার বস্তির সামনে। তারপর তাকে ধরে নিয়ে যায় তার ঘরে। বৃদ্ধার ঘর একদম শুনশান মাঠের একপাশে, একটা ছোট্ট কুঁড়ে ঘর, অন্যান্য বস্তি ঘরগুলো থেকে অনেক দূরে। বৃদ্ধাকে পৌঁছে দিয়ে রেখা ফিরতে যাবে, এমন সময় হঠাৎ বৃদ্ধা রেখার মুখে রুমাল চেপে ধরল। কয়েক সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রেখা। অবশেষে রাত 11টার সময় সাইরেন বাজাতে বাজাতে সাদা কাপড়ে ঢাকা দেবস্মিতার ক্ষতবিক্ষত দেহ এসে পৌঁছল।
মুখের শেষ অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ, যেন বলতে চাইছে বিচার চাই, বিচার। কি অপরাধ ছিল আমার? অবশেষে দাহ সম্পন্ন হল। অনিচ্ছা সত্ত্বেও চোখের জলে দেবস্মিতাকে বিদায় জানালেন বাবা, মা আর আদরের ছোট বোন। একদিকে পুলিশ, আরেকদিকে মিডিয়া। ছোট্ট নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে, যাকে কাল পর্যন্ত কেউ চিনত না, আজ সেই আলোচনার বিষয়বস্তু। এক কথায় হটকেক। এগিয়ে আসছে কত প্রশ্নবান। আচ্ছা, আপনাদের কি মনে হয় আপনাদের মেয়েকে কে ধর্ষণ করেছে? ওর কি কোনো শত্রু ছিল, নাকি সম্পর্ক ছিল কারোর সাথে? আপনারা কি কাউকে সন্দেহ করছেন? পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে রেপ এবং মার্ডারের কথা। এত কিছু সত্ত্বেও কেন সাত তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়া হলো? কিছুতেই যেন মেনে নিতে পারছিল না পারমিতা। বারবার একটাই কথা মনে হচ্ছিল, নিশ্চয়ই অনেক বড় ষড়যন্ত্রের শিকার তার দিদি। রাত 1টার সময় একটা ফোন আসে সনাতন বাবুর নাম্বারে। হ্যালো। নমস্কার সনাতন বাবু। যা হয়েছে খুব খারাপ হয়েছে, তবে এটা নিয়ে বেশি জল ঘোলা করবেন না। আপনার তো আর একটা মেয়ে আছে, ওকে তো বাঁচাতে হবে, তাই না? আপনি বুদ্ধিমান মানুষ, ভালো থাকবেন। আপনি কে বলছেন? কে আপনি? হ্যালো হ্যালো। একটা গান ভেসে আসছে। চমকে চোখ খুলে রেখা। এ কি? সামনে হাঁটু মোড়া অবস্থায় দুহাত পিচ মোড়া করে বাঁধা সৌমর, মুখ চোখ রক্তাক্ত। চিৎকার করে ডাকে রেখা। নিজেকে বাঁধন মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করিস না, তোর গম্য নয়। পারমিতা, তুই? এখনই এত সারপ্রাইজ হোস না, তোদের জন্য আরো অনেক সারপ্রাইজ আছে। সৌমদা, এতকাল তোকে দাদা বলে ডেকেছি, আর সেই দাদা 7 বছর আগে বিজয়ের দিনকে ছোট্ট বোনটাকে কি উপহারটাই না দিল। পারমিতা, পারমিতা বিশ্বাস কর, আমি দেবস্মিতাকে খুন করিনি। জানি প্রত্যক্ষ খুনি হয়তো তোরা নোস, কিন্তু তোরাও নিজেদের স্বার্থের জন্য দিদির বিশ্বাসকে খুন করেছিস। আর রেখা, তুই তো দিদির একদম ছোট্টবেলার বন্ধু ছিলিস। একটা মেয়ে হয়ে তুই কি করে সব জেনেও দিদির প্রতি অন্যায়কে সমর্থন করলি? বন্ধুত্ব কি ঠুনকো, তাই না? টাকা, ক্যারিয়ার, ক্ষমতার লোভের জন্য তোরা একজন নিরপরাধ মেয়ের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারিস। কিটিকিটিরাও তোদের থেকে লজ্জা পাবে রে। পারমিতা, সৌম যা করেছে আমার কথাই করেছে, ওর কোনো দোষ নেই। ওকে প্ল্যানটা আমিই দিয়েছিলাম। ওকে ছেড়ে দে প্লিজ। তুই যা করার আমার সাথে কর, আমাকে মেরে ফেল। ও কি প্রেম ভাই, এ তো পুরো সিনেমা। দুজনে মিলে জেনে শুনে আমার দিদিটাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সময় একটা বারও বুক কাঁপেনি না? এখন নাকে কান্না কাঁদতে এসেছিস। তোদের মধ্যে না বিন্দু মাত্র মনুষ্যত্ব নেই রে, শুয়োরের বাচ্চা। সৌমর রিভলভারটা দিয়ে পরপর 2 রাউন্ড গুলি চালায় সৌমর 2 পায়ে পারমিতা।
যা, এবার তো দুটো পাই কেটে বাদ দিতে হবে। ল্যাংড়া বর নিয়ে কি করবি বলতো? শোন রেখা রানী, আমার দিদির সব থেকে বড় অপরাধী তুই চাইলে বাঁচাতে পারতিস দিদিকে। তুই যদি বন্ধুত্ব পালন করতিস তাহলে আমার দিদি আজ হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারতো, আর আমাকেও এতগুলো খুন করতে হতো না। তোকে আমি মারবো না, তোকে সব থেকে কঠিন শাস্তি দেব। তুই চোখের সামনে ভালোবাসার মানুষকে ছটফট করতে করতে মরতে দেখবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না। বোন, বোন, আমার ভুল হয়ে গেছে বোন। বোন, সত্যি বলছি, মফস্বল থেকে আসা নিম্নবিত্ত একটা ছেলে হয়ে বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলাম, লোভে অন্ধ হয়ে গেছিলাম। আমার ভুল হয়ে গেছে বোন, আমায় ক্ষমা করে দে বোন। বোন, আমায় ক্ষমা করে দে। 7 বছর আগে হলেই বোনটা ক্ষমা করতে পারতো সৌমদা, আজ আর পারবে না। সমর মামা না থাকলে তোমার নাগাল পাওয়া আমার পক্ষে সম্ভবই ছিল না। সত্যিই তুমি বড় অফিসার হয়েছ, কিন্তু আমার দিদির খুনের সাথে যে জড়িত, সে যত বড়ই কেউ কেটা হোক না কেন, আমি তাকে শাস্তি দিয়ে ছাড়ব। সরি সৌমদা, গুড বাই। সৌম্যর পেটে পরপর 2টো গুলি করে পারমিতা, তারপর বেরিয়ে যায়। রেখা, ছটফট করতে করতে অনেকক্ষণ পরে স্পন্দ হয়ে যায় সৌম্যর শরীরটা। নির্বাক দৃষ্টিতে সৌম্যর মুখের দিকে তাকিয়ে থাকে রেখা। এদিকে চারিদিকে তোলপাড় শুরু হয়েছে। এমন একটা ঘটনা সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছে। একটা ধর্ষণ কাণ্ডের কিনারা হওয়ার আগেই কি করে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া হয়? কেন বাবা মাকে সকাল থেকে বসিয়ে রেখে হ্যারাস করা হয়? কেন তাদের বডি দেখতে দেওয়া হয় না? কে বা কারা অপরাধী? দলে দলে মিছিল বেরোতে শুরু করে। সাধারণ মানুষ পথে নেমেছে। পারমিতা, রেখা, সৌম্য সহ ওদের আরো বন্ধু, পাড়া প্রতিবেশী মোমবাতি হাতে মিছিলে নেমে এসেছে। বিচার চাই। কিন্তু দিনের পর দিন কেটে যায়, এই কেসের কোনো সুরাহা হয় না। পুলিশ কোনো দোষীদের গ্রেপ্তার করতে পারে না। কেবল তাদের মুখে একটাই কথা, তদন্ত চলছে। সকলের পরামর্শে সনাতনবাবু কোর্টে মামলা করেন, কিন্তু আমাদের দেশে বিচার ব্যবস্থায় যা হয় ঠিক তাই হলো। তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। পরের দিনই সৌম্যর বডি উদ্ধার করে পুলিশ। জীবিত অবস্থায় পাওয়া যায় ব্যাংক ম্যানেজার রেখা চক্রবর্তীকেও, কিন্তু তার অবস্থা অপ্রকৃতিস্থ। অনেক জিজ্ঞাসাবাদেও তার মুখ দিয়ে একটিও শব্দ বের হয় না। পুলিশ তাকে তার বাড়ি পৌঁছে দেয়, কিন্তু সেদিন রাতেই পুলিশ রেখা চক্রবর্তীর ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনার পর 7 বছর কেটে যায়। মানুষ প্রায় ভুলেই গেছে দেবস্মিতাকে। কোনো বিচার পায়নি দেবস্মিতা। একজন সিকিউরিটি গার্ডকে পুলিশ অ্যারেস্ট করেছিল, কিন্তু প্রমাণের অভাবে সেও বেকসুর খালাস হয়ে গেছে। কিন্তু পারমিতা মনের জোর হারায়নি। দিদি তাকে হারাতে দেয়নি। সেদিনের পর থেকে ভালো করে ঘুমোতে পারেনি পারমিতা। চোখ বুঝলেই দিদির মুখটা ভেসে ওঠে, যেন বলে, বোন
তুই ওদের ছেড়ে দিস না, আমার বিচার চাই, বিচার চাই। গৌরবাবুর বয়স হয়েছে, হার্টের অসুখ বহুদিন ধরে, শান্তি কনস্ট্রাকশন উঠে গেছে, বাড়ি থেকে খুব একটা বেরোতে পারেন না গৌরবাবু। 2 বছর আগে একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। সপ্তাহে 1 দিন করে মিউনিসিপ্যালিটি থেকে অ্যাটেন্ডেন্ট আসেন ইঞ্জেকশন দিতে। তবে প্রতি সপ্তাহে যে মেয়েটি আসে, আজ সে আসেনি। আজ রিনি এলো না? না মামা বাবু, ও দুর্গাপুজোয় ছুটি পাইনি, তাই এখন ছুটি নিয়ে গ্রামে গেছে। ওর জায়গায় আমি এসেছি। সিরিঞ্জ রেডি করতে করতে উত্তর দেয় মেয়েটি। ও, তোমাকেও কেমন চেনা চেনা লাগছে যেন। হ্যাঁ, নিশ্চয়ই আগে দেখেছেন, আমিও আপনাকে দেখেছি। কথা বলতে বলতেই ইঞ্জেকশন পুশ করে মেয়েটি। সামান্য জ্বালা যন্ত্রণা বোধ করেন গৌরবাবু। মিনিট কয়েকের মধ্যেই তার ভয়ানক শ্বাসকষ্ট শুরু হয়। মাছকে জলের বাইরে রাখলে যেমন হয়, ঠিক তেমনই বুকের মধ্যে একটা চাপ অনুভব করতে থাকেন। ডায়াফ্রামটা যেন মাংসটাকে ঠেলে রেখেছে, পিষিয়ে দিচ্ছে। তার দৃষ্টি ঘোলাটে, চিন্তা শক্তি ক্ষীণ হয়ে আসছে। মামা বাবু, আমি দেবস্মিতার বোন পারমিতা। দেবস্মিতা আপনাদের দুর্নীতি ধরে ফেলেছিল বলে আপনারা তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিলেন। আচ্ছা, চলি। যন্ত্রণায় কথা বলতে পারছেন না গৌরবাবু। তার 2 চোখ বিস্ফারিত, মুখ হাঁ করেও আর তিনি শ্বাস টানতে পারছেন না। একবার যেন দেবস্মিতাকে আবছাভাবে সামনে দেখতে পেলেন। না, এ তো সেই নার্সটা। আর তারপরে কিছু মনে নেই। ঘন্টা 2 পরে গৌরবাবুকে উদ্ধার করে যখন স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, আশ্চর্যজনকভাবে তখনও তার হৃদস্পন্দন কিন্তু থামেনি। শরীর অস্বাভাবিক নীলাভ, একটা অদ্ভুত ভঙ্গিমায় বেঁকে চুড়ে রয়েছে। ডাক্তার জানান এটা কিউরারি বিষক্রিয়ার লক্ষণ। আর বড় জোর ঘণ্টাখানেক ওনার হার্ট চলবে। শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। এর অ্যান্টিডোট দেওয়ার সময়ও অতিক্রান্ত। দেখতে দেখতে 7টা বছর কেটে গেল। তুই কি এভাবেই থাকবি মা? পড়াশোনা করবি না? বিয়ে থাওয়া করবি না? এবারে নিজের জন্য কিছু ভাব। তুই ছাড়া আমাদের আর আছেটাই বা কে বল? বাবা, দিদির অপরাধীদের শাস্তি যতক্ষণ না হচ্ছে আমি মরেও শান্তি পাবো না। শেষ থেকে ছাড়বো আমি। মা, তোর যদি কিছু একটা হয়ে যায়, আমরা কি নিয়ে বাঁচবো? ওরা খুব পাওয়ারফুল, বুঝলি? এমএলএ সাহেব নিজে আমাকে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। না রে মা, তুই এসব ছেড়ে দে, ঈশ্বর আছেন। বাবা, আমার এখানে আর ভালো লাগছে না। আমি ভাবছি কলকাতায় সমর মামার কাছে গিয়ে থাকবো কদিন। গত মাসেই মামা রিটায়ার করে কলকাতায় ফিরেছে, আর আমাকে বারবার করে দেখাও করতে বলেছে। ঠিক আছে মা, সেই ভালো। এই পরিবেশ তোর এখানে না থাকাই ভালো। আচ্ছা মামা, মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ? তুমি তো এত বছর পুলিশের চাকরি করলে, বলো না, কিছুই কি করা যায় না? নাকি তুমিও আমায় বললে মানিয়ে নিতে? দেখ, আমার কোনো সন্তান নেই,
তোর মামি চলে যাওয়ার পর আমি আরো একা হয়ে গেছি। জলপাইগুড়িতে 20 বছর পোস্টিংয়ে থাকাকালীন মন প্রাণ ঢেলে খালি ডিউটি করেছি। সেই আমি বলছি, আইন প্রশাসন তোর দিদির বিচার দিতে পারবে না। সেদিন আমি সব কিছুর সাক্ষী থেকেও কিচ্ছু করতে পারিনি দিদির জন্য, পৌঁছতে পারিনি দিদির চূড়ান্ত বিপদের সময়। এই কষ্ট আমায় কুড়ে কুড়ে খায়। সিস্টেমটাই ঘুম ধরে গেছে। আমি অফিসিয়ালি তোকে কোনো হেল্প করতে পারবো না, কিন্তু এত বছর পুলিশে কাজ করার সুবাদে অনেক কন্ট্যাক্টস তৈরি হয়েছে আমার। সো আনঅফিসিয়ালি তোকে অনেকটাই হেল্প করতে পারবো আশা করছি। আচ্ছা, তোর কাছে সেদিনের কল রেকর্ডটা তো আছে, ওটা কয়েকটা কপি বানাস আর আমাকেও একটা পাঠিয়ে দিস। এই 1 ঘন্টা 10 মিনিটের অডিওটাই আমাদের জ্যাকপট। শুধু আমাদের খুব সাবধানে মেপে পা ফেলতে হবে। এদিকে বনের মৃত্যু, অন্যদিকে উপর মহলের চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন গোপালপুরের এমএলএ সাহেব। এমন বিভৎস এক খুনের ঘটনায় উত্তাল মিডিয়াও। দুর্গাপুজোর মাঝে হয়ে যাওয়া এতগুলো খুনের ঘটনা এতদিন চাপা ছিল মিডিয়ার কাছে। বনের মৃত্যুর পর সরগরম গোটা রাজ্য। লক্ষ্মী পুজোর দিন শোকস্তব্ধ হৃদয় নিয়ে জনসভায় বক্তব্য রাখার জন্য রওনা হলেন এমএলএ রণজয় পাল। আজ তার কিছুই ভালো লাগছে না, আর সবকিছু থেকেও যেন কিছুই নেই। জনসভায় উপস্থিত হতেই কমিটি অভ্যর্থনা করে তাকে বসালেন। আসুন দাদা, আসুন, এসব রেডি আছে, আসুন আসুন আসুন। ঠান্ডা শরবত খাওয়ালেন। এগিরে স্যারের শরবতটা দে। আমাদের সবার মধ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন মাননীয় এমএলএ সাহেব। আমরা সকলেই জানি কিছুদিন আগেই তার পুত্র বিয়োগ হয়েছে, কিন্তু এই শোকের মধ্যেও তিনি আমাদের কথা ভেবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। তাকে এবার অনুরোধ করব মঞ্চে এসে আমাদের জন্য কিছু বক্তব্য রাখার জন্য। গোপালপুরের সমস্ত অধিবাসী বৃন্দকে আমার প্রণাম। আপনারা জানেন আমি আমার ছেলেকে হারিয়েছি, যে আপনাদের পঞ্চায়েত প্রধানও ছিল। বিরোধী পক্ষ তাকে নির্মমভাবে খুন করেছে। আমি আপনাদের সহযোগিতা চাইব, যাতে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। রণজয়বাবুর শরীরটা কেমন খারাপ লাগতে শুরু করেছে। শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তিনি পকেট থেকে কাগজ বার করে পড়তে শুরু করেন। আমি আপনাদের আরো জানিয়ে রাখতে চাই, আজ থেকে 7 বছর আগে দেবস্মিতা দেবনাথ নামে একটি মেয়েকে আমরাই ষড়যন্ত্র করে ধর্ষণ ও খুন করি এবং একটি সিকিউরিটি গার্ডকে সেই কেসে ফাঁসাই। চমকে ওঠেন রণজয়বাবু, এসব কি লেখা কাগজে? কিন্তু ততক্ষণে তার আর কিছু করার নেই। তার শরীর থরথর করে কাঁপতে থাকে। মঞ্চেই তিনি পড়ে যান। কিছু বলার চেষ্টা করেন রণজয়বাবু, কিন্তু কথা শেষ করতে পারেন না। তার মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে আসে। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে তাকে লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার আগেই সব শেষ।
কি টুম্পা সোনা, চিনতে পারছো? তোমার ভাগ্য তোমায় ঠিক আমার কাছে নিয়ে এসেছে, দেখেছো? দেবস্মিতার দু হাত পিছমোড়া করে বাঁধা, ওর একদম মুখের সামনে মুখ নিয়ে কথা বলছে বনি। সেই গুটখা আর মদের উৎকট গন্ধে গা গুলিয়ে ওঠে, রাগে যেন গা জ্বলে যায় দেবস্মিতার। একদলা থুতু ছিটিয়ে দেয় ও বনির মুখে। তবে রে খানকি মাগি, 10 সালিকে বড্ড রস না? হ্যাঁ, সব রস আজ তোর ঘাড়ে ঢুকিয়ে দেবো। বনির সাগরে ছুটে আসে দেবস্মিতাকে চেপে ধরার জন্য। দেবস্মিতা সজোরে একটা লাথি মারে ছেলেটির পেটে। ছেলেটি বসে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এবারে 4টি ছেলে একসঙ্গে এসে জাপটে ধরে দেবস্মিতাকে। হাত বাঁধা অবস্থাতেই ওদের সঙ্গে প্রাণপণ লড়াই করছে দেবস্মিতা। মনে পড়ে যাচ্ছে বাবার কথা। হাল ছাড়বি না মা, তুই তো আমার দুর্গা। এই বাঞ্চদ, পা চেপে ধর। আজ তোর এমন অবস্থা করব আর কোনোদিনও কারো গায়ে হাত তুলতে পারবি না। দুজন পা চেপে ধরে দেবস্মিতার। একজন ওর মুখ বেঁধে দেয়, আর একজন ওকে চেপে ধরে থাকে দেওয়ালের সাথে। বনি টেনে ছিঁড়ে ফেলে ওর জামা কাপড়, সম্পূর্ণ নগ্ন করে দেয় দেবস্মিতাকে। উফ, কি ফিগার গুরু! মাগির খুব দেমাক, আমার গায়ে হাত তোলা। আমার বাবা গৌরবাবুদের ফাঁসাবি না তুই। দেখ দেখ এবার কেমন লাগে। চলতে থাকে নির্যাতন, আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলে যেন ওরা দেবস্মিতাকে। একের পর এক 5 জন ধর্ষণ করে ওকে। প্রচণ্ড চিৎকার আর বাধা দেওয়ার চেষ্টা করতে করতে একসময় যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায় দেবস্মিতা। গুরু, আজ পুরো মন খুশ হয়ে গেছে। দাঁড়া রে বোকাচোদা, দাঁড়া, এখনো কাজ বাকি। মাগিকে ছেড়ে দিলে আমাদের সবার গাঁড় মেরে রেখে দেবে। তাছাড়া আমার গায়ে হাত তোলার মজাটা বুঝুক। সালা মাগিদের জন্মই হয় আমাদের মজা দেওয়ার জন্যে, আর এই মাগির এত সাহস আমাকে না বলে আবার কিনা আমাদের কাজে নাক গলায়। ওই বাঞ্চদ, ওই রডটা নিয়ে আয় তো। অচেতন অবস্থায় দেবস্মিতাকে বনি রড দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে। মারতে মারতে হাঁটু কোমর ভেঙে দেয়। বনির সাগরের ডুবাই গলা টিপে ধরে। দেবস্মিতার চোখ থেকে রক্ত বেরিয়ে আসে। ক্রমে দম বন্ধ হয়ে যায়। এই নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেবস্মিতা। সেদিন বিকেল 5টায় লালবাজারে হঠাৎ এক মহিলাকে এক হাতে রড আরেক হাতে ছুরি নিয়ে ঢুকতে দেখা যায়। নিমেষের মধ্যে লেডি কনস্টেবলরা ঘিরে ফেলেন মহিলাকে। চারিদিকে হুলস্থুল পড়ে যায়। সংবাদ মাধ্যমের মূল ফোকাস, কে এই মহিলা? লালবাজারে অস্ত্র হাতে হঠাৎ আগমন এক জনৈক মহিলা। এখনো জানা যায়নি কে এই মহিলা। মহিলাকে পুলিশ কমিশনারের অফিসে নিয়ে যাওয়া হয়। মহিলা একটি মোবাইল বের করে কমিশনারের দিকে এগিয়ে দেন। এখানে 8টা খুনের ভিডিও করা আছে, সবগুলো খুন আমি করেছি। আর এই ছুরি আর এই রডটা হলো মার্ডার ওয়েপন। হোয়াট? আর ইউ সাইকো? আমার নাম, পরিচয় সবকিছু আপনাকে বলবো,
কেন খুন করলাম সেসবও বলবো, শুনবেন তো? হ্যাঁ, শুনতে তো হবেই, বলেন। একে একে সব কথা বলল পারমিতা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কেবল বলল না সমর মামার কথা। সব শুনে কমিশনার বললেন, আমি আমার 25 বছরের কেরিয়ারে এমন কেস কখনো দেখিনি ম্যাডাম। তবে আমার আপনার কাছে একটাই প্রশ্ন রয়ে গেল, আপনি চাইলেই তো পালিয়ে যেতে পারতেন, কিন্তু তা না করে সারেন্ডার করলেন কেন? আপনি নিশ্চয়ই জানেন কি শাস্তি হতে পারে আপনার। যে ভয়টা দূর করার জন্য জঞ্জাল সাফ করতে নামলাম, সেই ভয়ে আবার সমাজকে ডুবিয়ে দেব? আইনের চোখে আমি অপরাধী, কিন্তু সমাজের চোখে নয়। আমি পালাবো কোন ভয়ে? আজ আমার যদি ফাঁসি হয়, সমাজের জানোয়ারেরা পারমিতাকে মনে রাখবে, দেবস্মিতাকে মনে রাখবে। কোনো মেয়ের সাথে অন্যায় করার আগে আমার মতো মেয়ের কথা ভেবে ভয় পাবে। তাতে সমাজের কটা মেয়ের রেপ হওয়া থেকে বেঁচে যাবে। আমার দেশের আইন আমার দিদিদের মতো ধর্ষিতার বিচার দেয় না। আমার কোনো অনুতাপ নেই, আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব। শুধু আপনারা আমার একটা কথা রাখবেন, এই দেশের গোটা সিস্টেমে না খুন ধরে গেছে, এটাকে বদলান, না হলে আমার মতোই হাজার হাজার পারমিতাকে জন্ম নিতে হবে। একজন সিরিয়াল কিলারের সামনে বসে মাথা হেঁট হয়ে যায় সিপি রানীর জোয়ালের। এসব প্রশ্নের চিঠি পড়ো আর উত্তর তুলে ধরো, ছিঁড়ে মৃত্যুর পরোয়ানা তুমি তার চেয়ে আরো বড়। এই যে মনের আলো জ্বালা, এই যে বোধের কথা বলা, এই যে ধূসর রাতে আজ কি দারুণ জানা, এই যে ক্ষত চিনে রাখা, এই যে ব্যথা ফিরে দেখা, এই যে নিথর কালে আজ কি দারুণ জাগা। ধর মেলে সাজ বাতি, আজ পায়ে পায়ে হাঁটি, আজ জেগে ভিজে মাটি। এই যে হাতে হাত রাখা, এই যে স্পর্শে বেঁচে থাকা, মুছে দেওয়া ছবি আঁকা।